দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে আমরা কথা বলবো বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। এ নিয়ে কথা বলতে চারজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আরিফুল হক চৌধুরী, তিনি সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। আছেন জনাব মোহাম্মদ আকরামুল ইসলাম, তিনি সিনিয়র পরিচালক, ব্র্যাক। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক এম এ ফয়েজ, তিনি সাবেক মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। এবং আছেন ডক্টর খন্দকার মোহাম্মদ তানভীর মেহেদি, তিনি বৈষম্য বিরোধী চিকিৎসক ও স্টুডেন্ট পরিষদের সদস্য। আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। দর্শক, এই বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আজকে একটা আলোচনার আয়োজন করেছিল ব্র্যাক, সে নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নেব। গেল মাসে নজিরবিহীন ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার মানুষ। এরই মধ্যে বানের জল নেমেছে ফেনীতে। ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসীরা। পানি কমলেও নোয়াখালী সদরসহ 5টি উপজেলায় বেশিরভাগ এলাকা তলিয়ে আছে। পানিবন্দী হয়ে আছেন 15 লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, প্রধান নদ নদীর পানি কোথাও স্থিতিশীল, আবার কোথাও কমছে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এক অনুষ্ঠানে বন্যা কবলিত জেলার সিভিল সার্জনরা জানান, ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন চর্মরোগে, রয়েছে ওষুধের সংকটও। তো ডায়রিয়া মোকাবেলার জন্য আমাদের ওর স্যালাইন আছে, কিন্তু হাসপাতালগুলিতে যে আইভি ফ্লুইড দরকার, কলেরা স্যালাইন মেইনলি, এই কলেরা স্যালাইনের কিছুটা সংকট রয়েছে। হসপিটালগুলিতে স্যার আসলে ডায়রিয়া বাড়তেছে। হসপিটালে স্যার আজকে 260 জন পেশেন্ট আছে স্যার, এবং উপজেলাগুলি স্যার 230 জন পেশেন্ট আছে। ডায়রিয়া স্যার বাড়তেছে, আমাদের আরো স্যার বাড়বে। বক্তারা বলেন, ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় সমন্বয়ের অভাবের পাশাপাশি দিক নির্দেশনারও ঘাটতি ছিল। স্থানীয় সরকার বলি, স্থানীয় প্রশাসন বলি, বা ইভেন স্বাস্থ্যসেবা বিভিন্ন জায়গায় এখনো পুরোপুরি সচল হয়নি। এটা অনস্বীকার্য যে অনেক জায়গায় ঘাটতি আছে, এক জায়গায় বেশি দেওয়া হচ্ছে, অব্যবস্থা হয়েছে, এবং গণমাধ্যম তাদেরও সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশগুলো এগুলো নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা তাগিদ দেন বক্তারা। শুরুতেই ডক্টর তানভীর মেহেদি, আপনার কাছে আসতে চাই। আপনি এই মুহূর্তে বোধহয় মাঠ পর্যায়ে রয়েছেন, আমি যতটুকু জানতে পারলাম আমার প্রযোজকের কাছ থেকে। আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানভীর মেহেদি বলছি, বৈষম্য বিরোধী চিকিৎসক স্টুডেন্ট পরিষদ থেকে। আমরা প্রফেসর ডক্টর মেজর মিনার স্যারের নেতৃত্বে টানা বেশ কয়েকদিন, এবং এখনো আমাদের প্রোগ্রাম চলতেছে, বাট আমি টানা 6 দিন ছিলাম। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই একজন ডাক্তার হিসেবে, একজন রেস্কিউর হিসেবে, এবং রিলিফ আমি যে দিয়েছিলাম সেই হিসেবে 3 দিক থেকেই আমি বলতে চাই। আমরা প্রথমত গিয়েছিলাম হলো কুমিল্লা, এবং পরবর্তীতে নোয়াখালী, এই 2 অঞ্চল আমি গিয়েছিলাম। আর আমাদের অন্যান্য টিম ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে গিয়েছিল। তো আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করব। তো প্রথমে আমরা কুমিল্লার বুড়িচংয়ে চলে যাই 23 তারিখ সকালবেলা। তো ওই সময় দেখতে পাই যে গোমতীর বাঁধ এক পাশ দিয়ে ভেঙে প্রচুর পরিমাণে পানি আসতেছে। আর আমরা যেটা প্রথমে দেখতে পাই যে লোকাল পিপলরাই সর্বপ্রথম সেভ করতে এগিয়ে আসে। আমরা কিন্তু সরকার দলীয় অথবা সিভিল সার্জন বলেন, বা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, অথবা পুলিশ, অথবা আর্মি, এই কাউকেই আমরা পাইনি। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে গেলে যে একটা রাজনৈতিক পরবর্তী যে একটা চ্যালেঞ্জ ছিল, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের লোক যারা ছিল তারা ইনঅ্যাক্টিভ ছিল, যে পৌরসভা বলেন অথবা ইউনিয়ন পরিষদের যারা থাকে, কারণ তারাই তো সবচেয়ে বেশি জানেন যে বন্যায় কোন জায়গায় কোন এলাকাগুলো বেশি প্লাবিত এবং তাদের কি পরিমাণ হেল্প দরকার। এই ধরনের লোকরা যেহেতু ইনঅ্যাক্টিভ ছিল, তাই ভলান্টিয়ার যারা দূর থেকে এসেছে তারা কিন্তু আসলে বুঝতে পারতেছিল যে তারা ঠিক কোথায় যাবে। তার কারণ হলো মেইন রাস্তা থেকে ভিতর দিকে যে দূরে গিয়ে যে রেস্কিউ করবে না করবে, স্থানীয় যারা আটকা পড়েছে তারাও বলতে পারতেছে না, কেননা বেশি পানির কারণে মোবাইল নেটওয়ার্ক ছিল না, বিদ্যুৎ ছিল না। এই বিষয়গুলো আসলে বর্তমানে এখন সমন্বয় করা দরকার, যেহেতু এখন বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, এবং বন্যা পরবর্তী সময় আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে কি করা উচিত সেই বিষয়গুলো আমাদের কথা বলার জন্য আজকে আসা। তো আমি
বলতে চাই বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমি এখন কথা বলতে চাই যে মানে বর্তমানে আমাদের যে এই যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ এই সাইডের এই অঞ্চল জায়গায় কিন্তু আমার দেখা যায় যে 3 দশক মানে 30 বছরের মধ্যে কিন্তু এই ধরনের বন্যা হয়নি, অর্থাৎ এই ফ্লাশ ফ্লাড হয়নি। সেক্ষেত্রে হলো সরকার কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স নাই, লোকাল পিপলদের এই ধরনের এক্সপিরিয়েন্স নাই যে তারা এই বন্যা কিভাবে মোকাবিলা করবে। বন্যার সময় যে স্বাস্থ্য ঝুঁকি থাকে, বন্যা পড়তে স্বাস্থ্য ঝুঁকি থাকে, এই অঞ্চলগুলোতে কিন্তু আমাদের কোনো টিম বা সরকার থেকে কোনো ধরনের যে কোনো পর্যবেক্ষণ বা কোনো কিছুই ছিল না। এখন এই জন্য হলো বর্তমানে খুব অতি দ্রুত সমন্বয় করা, যে আর্মি থেকে আর্মি মেডিকেল কোর অথবা সরকার, হেলথ মিনিস্ট্রি, এনজিও, ভলান্টিয়ার, স্টুডেন্ট সবার সমন্বয় হলো একটা জাতীয় হালনাগাদ তথ্য করে যে কোন কোন জায়গায় কোন কোন এলাকায় কিভাবে ত্রাণ বা কিভাবে হলো ওষুধ যাবে, সেই বিষয়গুলো আমাদেরকে হালনাগাদকরণ, তথ্য হালনাগাদ সহ স্থানীয় যে যারা আছে, যে মাঠ পর্যায়ে যারা এবং সিভিল সার্ভিস অফিস, সিভিল সার্জনের স্যারের সাথে ইভেন ইউনিয়ন পরিষদের মেম্বার, যা চেয়ারম্যান, এদের সাথে সমন্বয় করে আমাদের সামনে একসাথে কাজ করতে হবে। না হলে আসলে এই জিনিসটা আমরা পারবো না। তার কারণ হলো একটা জায়গায়, রিমোট এরিয়া বলেন বা যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম বা ওই এলাকা সম্পর্কে জানেন কিন্তু ইউনিয়ন মেম্বাররাই, আর তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হ্যাঁ, সেক্ষেত্রে হলো তাদের সাহায্য এবং লোকাল গাইড ছাড়া আমরা পারবো না। একটা কথা আমি বলতে চাই, আসলে যেটা না বললেই নয়, আমরা দেখেছি বিগত সরকার বা যে কোনো সরকারের আমলেই যে আগে কিন্তু দেখা যেত ত্রাণ দিলেও সরকার দলীয় যে লোক থাকতো, শুধু বিগত সরকার না, যে কোনো সরকারের আমলে তারা ত্রাণ চুরি করতো। এইবার যে জিনিসটা হয়েছে যে ত্রাণ কিন্তু আমাদের অভাব নেই, ত্রাণ ছিল, কিন্তু ত্রাণ চুরি না হলেও এবার যা হয়েছে যে আমাদের সমন্বয় ছিল না। দেখা গেছে যে একই লোক বারবার ত্রাণ পেয়েছে, কিন্তু আরেকটু রিমোট এরিয়া ছিল তারা কিন্তু ত্রাণ পায়নি। এই সমন্বয়টা হয়নি শুধুমাত্র কিন্তু যেটা বললাম যে ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের অনুপস্থিতি একটা বড় কারণ বলে মনে হয়েছে। জি, এটা তাদের উপস্থিতি একদমই ইনঅ্যাক্টিভ ছিল। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আবার আপনার কাছে। তার আগে অধ্যাপক ফয়েজ আপনার কাছে আসতে চাই। এবারের বন্যাটা অনেকে বলছেন যে এই ধরনের আকস্মিক বন্যা বহু বছর পরে হলো এবং এই ধরনের অভিজ্ঞতা মোকাবেলায়, মানে এই ধরনের বন্যা মোকাবেলার অভিজ্ঞতা আমাদের খুব একটা ছিল না। এইবারের বন্যায় স্বাস্থ্য ঝুঁকিগুলো আসলে কি দাঁড়াচ্ছে এবং অঞ্চল ভেদে ধরুন সিলেট অঞ্চলে বা কুমিল্লা ফেনী অঞ্চলে কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে? ধন্যবাদ। আসলে বন্যা তো একটা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু অন্যান্য বছর যেসব বন্যা হয় তা এবং এই বন্যার মধ্যে কিছুটা পার্থক্য হচ্ছে, এটা হঠাৎ করে রাতারাতি পানির স্রোত এত বেশি ছিল, মানুষজন আসলে ওনারা প্রস্তুত ছিলেন না। আসলে প্রত্যেক সোসাইটিতে কিছুটা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কিছুটা রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা ছিল। কিন্তু যেহেতু আমাদের এই কমিউনিটি যেখানে এবারের বন্যা হলো, ওনারা গত 3 দশক ধরে এই ধরনের কোনো দুর্যোগ, বন্যাজনিত দুর্যোগ মোকাবেলা করেননি, তাদের জন্য একেবারেই এটা হঠাৎ আকস্মিক এবং এর জন্য প্রস্তুত ওনারা ছিলেন না। এবং বর্তমানে যে বন্যা পরবর্তী যেসব স্বাস্থ্য সমস্যা হচ্ছে, এখন একটু আগে আপনি যেসব ছবিগুলো দেখিয়েছেন খুব হৃদয় বিদারক, যেখানে মানুষজন, জনসাধারণের খালি পায়ে হাঁটতেছেন অনেকটুকু পানির মধ্যে। এখানে বলে রাখি, বন্যার পানি কিন্তু দূষিত। এখন প্রথম দিকে যখন বন্যার সময় যেমন মানুষ মারা গেছেন দুঃখজনকভাবে, হয় পানিতে ডুবে কিংবা বজ্রপাতে কিংবা যে ইলেকট্রিকিউশনে কিংবা সর্বদংশনে, কিন্তু এখন প্রথম সপ্তাহে পানি কমার সাথে সাথে যে সব পানি আছে, এই দূষিত পানি যেগুলি আছে, ওখানে তো আসলে যে স্বাস্থ্যের যে সামাজিক নির্ধারক যেগুলি আছে, সামাজিক নির্ধারক বলতে আমি বলছি যে পানি, সুপেয় পানি, স্যানিটেশন এবং হাইজিন, এগুলো তো ব্যাপকভাবে ঘাটতি আছে। এখন এই অবস্থায় যদি মানুষজন যদি যথাযথভাবে, এগুলো আসলে বলা সহজ কিন্তু সঠিকভাবে পালন করা খুব কঠিন। একসাথে অনেক মানুষ গাদাগাদি করে ছিলেন, একসাথে ছিলেন, উপায় ছিল না, তখন তাদের তো সংক্রমণ, শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বা অন্যান্য সংক্রমণগুলো হতেই পারে। এবং এখন যখন বাড়িতে গেলেন ওনারা, প্রথম সপ্তাহে ওনাদের পানির তীব্র সংকট
এখন ক্লোরিনেশনের জন্য যে ট্যাবলেট দেওয়া হচ্ছে ওই ট্যাবলেটগুলি তো আসলে এটার জন্য তো ব্যাপক সচেতনতা দরকার, এবং কিভাবে ক্লোরিনেশন করবেন এবং পানিগুলো কতক্ষণ পরে পান করা যাবে, এটা একটা গন্ধ থাকে, এটা টেস্ট বিভিন্ন রকম হয়। তার কাজে মানুষজন তো এটা এই ব্যাপারে খুব একটা সজাগ নন। অনেকেই শুধু পানি পান করে না, পানি ব্যবহারের অন্যান্য আনুষঙ্গিক যেসব পানি কাজে ব্যবহার করতে হয় সব জায়গায় কিন্তু ভালো পানি, সুপেয় পানি ব্যবহার করতে হবে। তো এখন তো আসলে বাস্তবতা হচ্ছে এটা তো ওইখানে সম্ভব হয়নি, যে কারণে এখন ব্যাপক আকারে ডায়রিয়া এবং এই যে গ্যাস্ট্রান্টারাইটিস, প্রথম দিকে বিভিন্ন ধরনের যেগুলো আপনার স্যানিটেশন যেটা বিবর্জিত যেসব অবস্থা, তাতে করে দেখা যাবে যে হেপাটাইটিস ই, হেপাটাইটিস এ এবং অন্যান্য সংক্রমণ, টাইফয়েড বা আরও অন্যান্য জটিল ধরনের রোগ, এগুলো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ। একই রকমভাবে জন্ডিস হয়ে যেতে পারে। জন্ডিস এটা হেপাটাইটিস এ, ই, একই রকমভাবে ব্যাকটেরিয়া হেপাটাইটিস, যেমন বলা হয় ল্যাপ্টোস্পাইরোসিস। ওখানে দেখেন আমাদের গ্রামে এইসব যারা কৃষি কাজ করেন ওখানে কিন্তু প্রচুর রডেন্টস থাকে, ইঁদুর থাকে, ইঁদুর জাতীয় প্রাণী থাকে, এবং গবাদি পশুর ইউরিন, মূত্র এবং একই সাথে এই যে তার জন্য একটা বিশেষ ধরনের রোগ হয় যেটাকে বলা হয় ল্যাপ্টোস্পাইরোসিস। এগুলি কিন্তু খুব জটিল রোগ এবং খুব মারাত্মক, এগুলি জীবন সংহারী রোগ। একই রকমভাবে আমাদের মাটিগুলি তো ওখানে খালি পায়ে হাঁটলে পরে মাটি থেকে রোগ হয়, যেমন মেলিওডোসিস, মাটি সয়েল থেকে বলে, মাটি থেকে। এরকম রোগগুলো কিন্তু খুব বেশি নয়, কিন্তু এগুলো নির্ণয় করাও কঠিন এবং এদের চিকিৎসা করাও কঠিন। জি, অধ্যাপক ফয়েজ, ফিরবো আপনার কাছে আবারও। এই ফাঁকে জনাব চৌধুরী আপনার কাছে আসতে চাই। এই যে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার অভিজ্ঞতা সিলেটে বিভিন্ন সময়ে, বন্যার সময়, এবং এবারে যে একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বন্যা উপদ্রুত এলাকাগুলোতে, সেখানে আসলে এই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করা যাবে, কারা এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসবেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি প্রথমত আমাদের যে বন্যা পরবর্তী ম্যানেজমেন্ট সম্পর্কে, এটা অতীতেও আমরা যেসব এলাকায় বন্যায় প্রায় মানে মোকাবেলা করতে হয়, সেখানেও দেখা যায় প্রতি বছরই এই ধরনের টেলিভিশনে এসে বিভিন্ন জায়গায় এসে আমরা এইসব কথা বলি, কিন্তু এটা তো আজকে এই জায়গায় হয়তো 30 বছর ধরে দেখেন নাই, কিন্তু আমি যে অঞ্চলে বসবাস করি সেখানে বছরে 3-4 বারও বন্যা হচ্ছে। সেটা আজকে থেকে না অনেক, যেহেতু চেরাপুঞ্জি আমার পাশে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আজকে এত বছরেও আমরা যেহেতু বন্যায় যেসব এলাকায় এফেক্টেড হয় সেই সব এলাকায় আমাদের যে সকল প্রিকশন নেওয়া দরকার, আমরা ওই যখন আপনার বন্যা হয় তখন আমরা চিন্তা, এর পরবর্তীতে আমরা আর কার্যক্রম করি না। বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যে সকল প্রতিবেদন যায়, এক্সপার্ট ওপিনিয়ন যায়, সেটাও আমরা খুলে দেখার আমাদের কর্তৃপক্ষের সময় হয় না। তো এখন বর্তমানে যে একটা ছাত্র জনতার এই বিশাল একটা বিজয়ের মধ্য দিয়ে যখন আমরা অতিক্রম করলাম, ঠিক সেই মুহূর্তে গত 30 বছরে যেসব এলাকায় বন্যা হয় না, হঠাৎ করে দেখা গেল আমরা প্রকৃতিকেও যেমন আমি প্রকৃতিকে দোষ দিতে চাই না, কারণ প্রকৃতির যেটুকু দরকার সেটুকু সে করছে, কিন্তু পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধুদের এইভাবে উইদাউট নোটিস হইতেই পারে, অতিবৃষ্টি হইতে পারে, বৃষ্টির রেইনফলটা অনেক মাত্রায় হইতে পারে, কিন্তু একসঙ্গে এতটা বাঁধ ছেড়ে দিলেন, কিন্তু পার্শ্ববর্তী আমাদের এখানে প্রস্তুতিও ছিল না। সেটা যদি একটা কূটনৈতিকভাবে আগে আলোচনা থাকতো তাহলে হয়তো কিছুটা হইলেও আমাদের এলাকার লোকজন আগে যদি সেই তাহলে আমাদের এত ক্ষতি হতো না। আমাদের অ্যাটলিস্ট মানুষজন, গরু, পশু পাখি যেগুলো আছে সেগুলোকে আমরা একটা স্থানে নিয়ে যেতে পারতাম। তো এখন যখন জনপ্রতিনিধি তো এখন বর্তমানে এক্সিস্টিং আছেনি, আমি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মেয়র কিংবা চেয়ারম্যানদেরকে অপসারণ করেছেন, কিন্তু ওইসব এলাকায় স্থানীয় প্রতিনিধি বাস্তবতা যেটা একটু আগে কিন্তু এখানে তাদের অনেকে নেই, এখন নেই, কারণ তাদের দীর্ঘ 17 বছরের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য জনসম্মুখে তারা আসতে পারতেছে না। কিন্তু এখন আমার কথা হচ্ছে এইসব এলাকায় ইউনিয়ন ভিত্তিক যদি যারা এক্স মেম্বার কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে যদি আমাদের কাজ হয় তাহলে, এবং এটা
জনগণ কিন্তু উদ্বিগ্ন, কিন্তু তাদের একটা প্রপার গাইডলাইনের দরকার এবং সেটার জন্য জনপ্রতিনিধি কিংবা সমাজের যারা অর্গানাইজার, যারা সমাজের বিভিন্ন সংগঠনের কাজ করেন তাদেরকে নিয়ে টিম তৈরি করে কাজ করলে এই সমস্যা যেটা আমাদের ছাত্র বৈষম্য যেটা বললেন সেটা হয়তো হইতো না। জি, ধন্যবাদ। জনাব আকরামুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। এই বন্যা শুরু হওয়ার খানিক বাদেই আপনাদের সাথে বিভিন্ন এনজিওদের প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা বসেছিলেন এবং সবাইকে নিয়ে কাজ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। আপনাদের অভিজ্ঞতাটা কীরকম এই বন্যায়, এবং আসলে কোন কোন জায়গায় আসলে উন্নতি করার ছিল বা ভবিষ্যতে করা যেতে পারে? আমরা যখন বন্যাটা শুরু হলো, বন্যা পরবর্তীতে বেসিক্যালি আমরা যেমন ব্র্যাক বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে রেসপন্সে তারা কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ছিল রেস্কিউ এবং খাদ্য, ইমিডিয়েট খাদ্য, এবং পাশাপাশি একটা জিনিস সমন্বয়ের একটা ব্যাপার ছিল যে আমরা কোথায় যাব। তো বিষয়টা যে একটু ডিফারেন্ট এবছরটা, ডিফারেন্ট এই কারণের জন্য যে ধরেন স্টেক হোল্ডার্সগুলো এবার অনেক, মানে এটা যেমন একটু কমপ্লিকেটেড, অনেকগুলো স্টেক হোল্ডার, যেমন ধরেন আপনি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইউএনও আছে, ডিসি আছেন, সিভিল সার্জন আছেন, ইউএসএফপি আছেন, সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ততা, এটাও তো একটা স্টেক হোল্ডার্স। এবং এরকম কি আপনারা আগে কখনো দেখেছেন বন্যায় যে এই হারে মানুষ? এটা অনেক ধরনের আগে যখন 90-এর সময় কিছু ছিল, এর আগে ছিল অনেক, প্রতিবারই ছিল। সাধারণত মানুষ আগে আসে, কিন্তু যে মানুষের শক্তিটার এটার সমন্বয় করতে হয়। ওই সমন্বয়ের জায়গাটা যেহেতু এবার আমাদের একটা পট পরিবর্তন পরেই ঘটছে এবং বেশ কিছু অসুবিধাজনক অবস্থায় ছিল, সেটা একটা বড় যেমন দিক ছিল। কিন্তু ভালো যে দিকটা ছিল যেটা, সেটা হলো যে ধরেন এই স্বতঃস্ফূর্ত যে মানুষ, এবং যেটা তানভীর বলছিলেন, এই রেস্কিউটা কিন্তু আসলে স্থানীয় লোকরাই বেশি করছে। মানে রেসপন্সের প্রথম ধাপ যেটা, যে ওই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া, এক শেল্টার থেকে অন্য শেল্টারে যাওয়া, যেটা অন্য অন্য সময় মাইকিং করে নিতে হয় যে আপনারা আসেন, তারপরে মানুষ যেতে চায় না, অনুরোধ করে নিতে হয়। কিন্তু এবার ছিল ডিফারেন্ট, মানুষকে যেতে হয়েছে বাধ্য হয়ে, বিকজ পানি উঠে গেছে, এবং এই কাজটা কিন্তু স্থানীয় জনগণ করছে। তো ওই শক্তিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে জন্য বলছি যে ওই শক্তিটা সমন্বয়টা কিছুটা ঘাটতি ছিল, এবং সেটা ঘাটতিটা যে একদম অনাকাঙ্ক্ষিত তা না, কারণ আমরা বুঝতেই পারছিলাম এই আকস্মিক পরিস্থিতি একটা জিনিস, প্লাস একটা পরিবর্তনের পরে একটা সময়, যে সময় একটা স্থানীয় সরকারের একটা ভ্যাকুয়াম আছে। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা কাজ করতে যে ফিল করেছি, সেটা হলো যে প্রাথমিক পর্যায়ে যে জিনিসটা আমরা ফিল করি, সেটা হলো যে ধরেন আমরা যতটুকু সমন্বয় করা যায় সেটা তো করা গেছে। তারপরে সবচেয়ে বড় যে ভালো দিকটা যেটা আমি বলছিলাম, মানুষের অংশগ্রহণ যেমন ছিল, দুর্বল দিক যেটা ছিল যে যেহেতু আমরা জানি না যারা বাইরে, সমস্যাগুলো কি ছিল আপনার কাছে ফিরে আসে একটা বিরতির সময় হয়ে গেছে আসলে। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। করতে পারেন বিশেষত যে সমস্যাগুলো মোকাবেলা করেছেন আপনারা, সে বিষয়ে যদি বলতেন। তো সমন্বয় ইস্যুটা আমি একটু পরে বলবো, বাট সমস্যাটা আমরা কি পেয়েছি সেটা একটু বলি। আপনারা জানেন যে আমাদের ব্র্যাকের প্রতিটা গ্রামেই কিন্তু আমাদের সদস্য আছে, অর্থাৎ প্রতিটা সদস্যর কিন্তু আবার ফোন নম্বরও আমাদের কাছে আছে। আমাদের স্থানীয় ভিত্তিক স্বাস্থ্যকর্মীগুলো নিয়োগ করা হয়, তারা কিন্তু ওই স্থানীয় লোক, তাদের মোবাইল নাম্বারও আমাদের কাছে আছে, এবং প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ হয়, এমন কোনো দিন নাই যাদের সাথে কানেকশন হয় না। অনেকগুলো অফিস আছে আমাদের উপজেলার বাইরে, ইউনিয়ন পর্যায়ে, যেখানে আমাদের কর্মীরা থাকে। তো যেটা হলো দেখেন, আমাদের কর্মীদের কিন্তু এই বাড়ি চেনার কোনো সমস্যা নাই, তারা প্রতিটা মহল্লা চেনে, প্রতিটা পাড়া চেনে, প্রতিটা গ্রাম চেনে, কোথায় স্কুল আছে সেগুলো চেনে। সমস্যাটা দেখা হলো যখন আকস্মিকভাবে পানিটা আসলো, এবং প্রায় ধরেন 1.5 দিনের মাথায় যে আমরা আসলে মোবাইল নেটওয়ার্ক কানেকশানটা পেলাম না, বিকজ মোবাইলে চার্জ ছিল না। ফলে যেটা হলো যে প্রথমে 1 দিন 2 দিন আমরা যতটুকু পারছি রেস্কিউ করার চেষ্টা করছি, ফোন ওদের মোটামুটি কানেক্ট করছি। যখন ওদের ফোনে কোনো মোবাইলে মানে ইলেকট্রিসিটি না থাকে, যে চার্জ নাই, নেটওয়ার্কটা পুরোপুরি মানে থাকলো না, তখন আসলে মূল সমস্যাটা বাঁধলো। কারণ আমরা তো বাইরের থেকে যে তো রোড চিনব না। এখন আমরা কী করলাম, ধর ইমিডিয়েটলি আমরা অনেক স্টাফ ডিপ্লয় করলাম বিভিন্ন জায়গার থেকে নিয়ে এসে, কিন্তু সমস্যা হচ্ছে ওই স্টাফ তো ধরেন বাইরে থেকে আসছে, হ্যাঁ, কিন্তু ওই ফেনীর, বিকজ আমি তো আমাদের টোটাল ওই আমাদের স্টাফ, আমাদের সদস্য, আমাদের স্বাস্থ্যকর্মীদের পুরো কানেকশানই তো একদম টোটালি ব্লকড, কারণ না আছে ইলেকট্রিসিটি, না আছে ফোন, এবং তারা যে জীবিত আছে কিনা, তারা যে কোথায় আছে, তারা কোন শেল্টারে উঠছে, এটাও আমরা জানি না, বিকজ তারাও তো শেল্টারে উঠছে।
এটা শুধুমাত্র ধরেন আমরা বললাম, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে সমস্ত লোক চাকরি করেন দে আর অলসো ইকুয়ালি ইম্প্যাক্টেড। আর এখন এই পানি নেমে যাওয়ার পরে স্বাস্থ্য ঝুঁকিগুলো কিরকম দেখছেন? এরপরে আমি যখন আসি, যে আমি জাস্ট একটু কোঅর্ডিনেশনটা বলে আসি, তারপরেও কিন্তু দেখেন সরকার চেষ্টা করে, যেটা আপনি বলছিলেন যে অ্যাটলিস্ট কোঅর্ডিনেশনগুলো রাখা যায় কিনা, এনজিওগুলো তারা নিজেরা কোঅর্ডিনেট করুক, সেভাবে ব্র্যাকও কিন্তু কুমিল্লা রিজনে দায়িত্ব নিয়েছে এবং এখন আমরা মোটামুটিভাবে ইউনিয়ন পর্যায়ে কে কী কাজ করছি করার চেষ্টা করছি। তো সেটা আসলেও একটা কোঅর্ডিনেশনের পার্ট, এখন আমরা কাজ শুরু করেছি। কিন্তু এখন যে স্বাস্থ্য ঝুঁকি যখন আমরা আসছে, তখন সবচেয়ে কতগুলো বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছে। একটা জিনিস হলো যে মানুষ এতদিন ছিল, একটা বড় অংশ লোক ছিল আপনার এই শেল্টারগুলোতে, স্কুল হোক বা কলেজ, ওখানে ধরেন অনেক অসুবিধা ছিল, যে বিশেষ করে প্রাইভেসি একটা বড় সমস্যা ছিল, টয়লেট একটা বড় সমস্যা ছিল, একসঙ্গে অনেক লোক থাকতো, গোসলের ব্যবস্থা নেই, ফলে বিভিন্ন ধরনের রোগ ছিল। সেখানে ধরেন স্বাস্থ্যসেবাটাও প্রথমে তো পৌঁছানো যায় নাই, প্রথমে তো মোস্টলি ড্রাই ফুড বর্ণনা দিয়ে। এখন সেগুলো যেমন আমরা চিকিৎসা করার চেষ্টা করছি, অ্যাট দ্য সেম টাইমস এই লোকগুলো এখন কিছু কিছু বাড়ি ফিরে যাচ্ছে, বাড়িটা কিছু শুকাইছে, দুইটা বাড়ি হয়তো শুকাইছে, দুইটা বাড়ি এখনও পানি নিচ্ছে, শুকাইছে যে বাড়িগুলোতে রান্নার ব্যবস্থা নাই, ফলে এই তারা যে তাদের যে সেবা আপনি এক জায়গায় দিবেন সেটারও কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ আপনাকে কিন্তু একটা হাইব্রিড মডেল, আপনাকে একটা ক্যাম্পেও দেওয়া লাগছে, আপনার কমিউনিটিতে যেও দেওয়া লাগছে। আর এই এমন পানি নামার সময় আরেকটা সমস্যা হলো, যেন আগে যেটা নৌকায় যেতে পারছেন, এখন আপনার নৌকা চলবে না, গাড়িও যাবে না। সো ফলে আপনাকে একটা বড় সমস্যা হচ্ছে যে এই অনেক অংশ হাঁটতে হচ্ছে, এবং হাঁটার পরে যেটা হয় যে স্বাস্থ্যকর্মীরা তারাও অসুস্থ হচ্ছে, তারাও ইনজিওর্ড পাচ্ছে, অন্য অন্য মানুষও হচ্ছে। সো এখানে এখন বেসিক্যালি সমস্যা হলো যে এই যত দ্রুত পানিটা নেমে গেলে হয়তো বা আমরা তত দ্রুতভাবে কিছু কিছু কাজ করতে পারতাম। অ্যাটলিস্ট হলো বেসিক স্বাস্থ্যসেবাটা, যে সমস্ত মানুষের সেবাগুলো দেওয়া, আর পয়নিষ্কাশনটা দ্রুত করে রিস্টোর করা, টিউবওয়েলগুলো ডিসইনফেক্ট করা, পুকুরগুলো ডিসইনফেক্ট করা, যেটা দরকার। হসপিটাল যেগুলো ডুবে গেছিলো, হেলথ ফ্যাসিলিটি ডুবে গেছিলো, স্কুল যে ডুবে গেছিলো, এগুলো দ্রুত করে ফ্যাসিলিটিসগুলো ডিসইনফেক্ট করা, ইভেন মার্কেট বাজার টাজার সবগুলাই, মানে যত দ্রুত পরিষ্কার না করা যাবে তত কিন্তু আমাদের সমস্যা বাড়তে থাকবে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই যে ওয়েস্টগুলো আছে, বর্জ্য যেটা আগে ছিল এবং পরে তো মিশে একাকার হয়ে গেছে, যেটা প্রফেসর ফয়েজ বলছিলেন যে দূষিত পানি, মানে এখানে এখনও কিন্তু অনেকগুলো কাজ আছে। এবং এবারকার যেটা সমস্যা হলো যে পানিটা কিন্তু নোয়াখালীতে বেশ লম্বা সময় আমাদের মনে হচ্ছে থাকবে, বা অনেক জায়গায় থাকবে, সমস্যাটা বাড়বে আসলে বেসিক্যালি। জি, ধন্যবাদ। জনাব চৌধুরী, আপনার কাছে ফিরে আসি একজন জনপ্রতিনিধি হিসেবে। এই যে বন্যা পরবর্তী সময়ে বিশুদ্ধ পানির সংকট বলুন বা ডায়রিয়া সহ অন্যান্য রোগ ছড়িয়ে পড়ার সময় আসলে এই স্থানীয় পর্যায়ের লোকজন তারা কি উদ্যোগ নিতে পারেন? দেখেন, আমরা যখন এটা স্থানীয় পর্যায়ের লোকজনের সাথে সাথে কিন্তু লজিস্টিক সাপোর্ট বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে যেমন বিগত আমার বন্যা এলাকার সময় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরা তারা আমাদের সঙ্গে টিম ওয়াইজ কাজ করেছিল। এই ধরনের সিচুয়েশনে কিন্তু একটা ডিসিপ্লিনারি ফোর্স এর সঙ্গে আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ এর সঙ্গে আবার মেডিকেল টিম, বিভিন্নভাবে বিভিন্ন টিমগুলোর সংযোজন করতে হবে। কিন্তু এখন এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে আপনারা শুধু যে পানি নামার পরে যে পানিবাহিত রোগ এটাকে যেমন আছে, তার সঙ্গে অবকাঠামো আপনার সব কিছু ভেঙে গেছে। আপনি কোথায় দাঁড়ায় দেবেন? এখানে স্কুল, ওনার বক্তব্য থেকে যেটা আসলো বা দেখলাম, আমাদের ডাক্তার তানভি যেটা বললেন, অনেক ধরনের অবকাঠামোগুলো তাদের কোনো ছিন্ন ভিন্ন নেই। তো সেই ক্ষেত্রে এখন ওই এলাকার জনপ্রতিনিধি যেই থাকুক সাবেক লোকাল পর্যায়ে তাদেরকে নিয়ে এবং সেনাবাহিনীর মাধ্যমে যদি টিম তৈরি করে যেখানে ওই যে ডিপ টিউবওয়েল আছে সেগুলোকে ব্যবস্থা, এবং নৌকার মধ্যে আমরা যেটা সিলেট অঞ্চলে চিটগাংয়ের ব্রাকের সহযোগিতায় আমরা 50% বা 50% দিয়েছিল, আমরা ট্যাঙ্কের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানির বাহিত নৌকা দিয়ে আমরা গ্রামের মানুষকে নিয়ে পৌঁছে দিয়েছি। কারণ রাস্তাঘাট না থাকায় মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমত একটা টিম তৈরি করতে হবে এবং একটা ডিসিপ্লিনারি কোনো অর্গানাইজেশন, বিশেষ করে আমি এই মুহূর্তে মনে করি দেশব্যাপী সেনাবাহিনীরা তো মাঠে আছে, তাদেরকে নেতৃত্বে দিয়ে আমরা যারা ভলেন্টিয়ারি সাহায্য করতে অভিজ্ঞতা সম্পন্ন রেড ক্রিসেন্ট, ইসলামিক রিলিফ, এরপরে আপনার ওই যে ফায়ার সার্ভিস, এরপরে যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে ছিলেন তাদেরকে দিয়ে টিম তৈরি করে আমাদের জনগণের দ্বার প্রান্তে যেতে হবে। কারণ এটা তো হঠাৎ করে আছে, এইখানেও মানুষজন সেইভাবে অভ্যস্ত না।
আর চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য কি করা যায়? মোবাইল টিম তৈরি করতে হবে, মেডিকেল মোবাইল টিম তৈরি করতে হবে, এবং সেখানে অঞ্চলভিত্তিক এখন আপনার প্রত্যেকটা ইউনিয়নে যদি একটা করে মোবাইল টিম যায় তাহলে হয়তো রাতারাতি কিছু সাস্টেনেবল হবে। এবং শুধু মেডিকেল টিম গেলে হবে না, এর সাথে আপনার পয় নিষ্কাশনের জন্য অন্ততকে মোবাইল টয়লেট তৈরি করতে হবে এই মুহূর্তে, মোবাইল পানি, বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হবে। এবং এগুলা করতে গেলে একটা অর্গানাইজেশন, এটা যেগুলা বিশেষ করে আপনার পাবলিক হেলথ এবং সিটি কর্পোরেশন বা পৌরসভা স্যানিটারি, এগুলা এদের যারা এক্সপার্ট তাদেরকে এটার সঙ্গে ইনভলভ করতে হবে, তাহলেই অন্ততকে কুইক মানুষ এটা বেনিফিট পাবে। আর আমাদের মনে হয় যে যার কথা বলছেন আপনারা, মেডিসিনের কথা যেটা বলা হচ্ছে, এখন আপনি থানা লেভেলে কোনো হেলথ কমপ্লেক্স আগেও ছিল না, বন্যার আগেও ছিল না, এখন যেগুলো ছিল এগুলোর মধ্যে সাফিসিয়েন্ট মেডিসিন ছিল না, ডাক্তার ছিল না, লোকবল ছিল না। কাজেই আপনাকে এখন এই এলাকার লোকজনকে যদি এটা থেকে বাঁচতে হলে মোবাইল টিমের কোনো বিকল্প নাই, মোবাইল টিমের কোনো বিকল্প নাই। এবং সেটা যদি কাল থেকেই শুরু করেন, অনেকে অর্গানাইজ করে দিতে হবে, অনেকে ইচ্ছাকৃতভাবে যাচ্ছে, কিন্তু ফটো সেশনের জন্য যদি যায় তাহলে তো হবে না। আপনারা যারা কাজ করবে এদেরকে সিরিয়াসলি নোটে নিয়ে যে আপনি কয়দিনের জন্য আসছেন, আবার শিফটের ব্যবস্থা রাখতে হবে। একজন ডাক্তার বা দুইজন ডাক্তারকে দিয়ে যদি আপনি 24 ঘন্টা করাইতে পারবেন না, এর জন্য 2টা শিফট অন্ততপক্ষে মিনিমাম 2টা শিফট রাখতে হবে। পুরো ব্যাপারটা একটা সমন্বয় দরকার আছে। জি, ডক্টর তানভীর, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি এই বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যখন যাচ্ছেন, সেখানে স্বাস্থ্যগত কি ধরনের ঝুঁকি দেখছেন এবং সেটা মোকাবেলা করার জন্য কি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? আবার একটু রিপিট করতে হবে, আমি শুনতে পাচ্ছি না। আপনি যেসব এলাকায় যাচ্ছেন সেখানে স্বাস্থ্য ঝুঁকি কেমন দেখছেন এবং সেটা মোকাবেলায় কি করা প্রয়োজন? আচ্ছা, সেখানে আসলে সত্যি কথা বলতে বন্যা যেসব এলাকায় বেশি ছিল, স্বাস্থ্য ঝুঁকি কিন্তু সেসব এলাকায় বেশি। হ্যাঁ, তো এই ধরনের এলাকাগুলোর মধ্যে হলো ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা। তো এই 4 এলাকাতেই স্বাস্থ্য ঝুঁকিটি মারাত্মক পর্যায়ে, এবং এখনো যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করতে না পারি, প্রপার স্টেপ না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কিছু বিপর্যয় আসতে পারে। যেমন প্রথমত আমরা বলতে পারি যে আসলে পানির অপর নাম জীবন। তো একটা বন্যার পানি যেহেতু দূষিত, আমাদের সর্বপ্রথম কাজ হবে যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা। তো এই লক্ষ্যে আমরা কিন্তু যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা হ্যালোজেন ট্যাবলেট এটা দিয়েছিলাম, কিন্তু এই সব এলাকাতে কখনো বন্যা হয়নি বিধায় লোকজন কিন্তু এই ধরনের ট্যাবলেট দিয়ে যে পানি পরিশোধন করে খাওয়া, এই ধরনের পরিশোধিত পানি লোকজন খেতে চাচ্ছিল না। এটা একটা সমস্যা। তাদেরকে এই ধরনের ক্ষেত্রে কাউন্সিলিং করা, এমনকি যে নিজে খেয়ে তাদেরকে দেখানো যে মানে একটা যে বলে যে সবাই যে অপরকে দেখে শিখা, এই ব্যাপারটাও করা উচিত। আর আরেকটা বলবো যে অবশ্যই পরবর্তী ম্যানেজমেন্টের জন্য হলো উঁচু কিছু টিউবওয়েল করা উচিত, যা হলো বন্যার পানি থেকে একটু নিরাপদে থাকবে। সেক্ষেত্রে আরেক কিছু ব্যাপারের মধ্যে হলো যে আপনার পানিবাহিত রোগ। আমরা পানিবাহিত রোগ দুইভাবে হয়, যেমন ডায়রিয়া, কলেরা, এগুলো তো হতেই পারে, আর কিছু হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়াও আমরা দেখতে পারি যে আপনার ফাঙ্গাল ইনফেকশন, পানিবাহিত কলেরা, ডায়রিয়া ছাড়াও শিশুদের হলো রেসপিরেটরি সমস্যা হতে পারে, যেমন শিশুদের হলো বাচ্চাদের সর্দি কাশি লেগে থেকে ঠান্ডা একটা হলে এই ধরনের সমস্যা। এবং আপনি জানেন যে একটা দুর্যোগ বা বন্যাতে কিন্তু শিশু এবং বৃদ্ধ এরাই সবচেয়ে বেশি ভালনারেবল থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে বন্যা পরবর্তী ম্যানেজমেন্টের জন্য কিছু নির্দিষ্ট জায়গা যেখানে বেশি ভালনারেবল, ওখানে একজন শিশু বিশেষজ্ঞ পাঠানো উচিত প্রপার ম্যানেজমেন্ট করার জন্য। আর এছাড়া আমরা আর কয়েকটি পদক্ষেপের মধ্যে বলতে চাই যে যেহেতু এই বন্যা পরবর্তী অবস্থা দীর্ঘমেয়াদী হবে, সেহেতু আমাদের যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অ্যাংজাইটি থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে, সেগুলো ম্যানেজমেন্টের জন্য কাউন্সিলিং দরকার। এই কাউন্সিলিংগুলো হলো জাতীয় পর্যায় থেকে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট ওনারা সমন্বয় করে কিভাবে টিম পাঠাবেন, কতটুকু পর্যন্ত, এবং কমিউনিটি বেসড কাউন্সিলিং, এইসব আমাদেরকে দরকার। আর এর জন্য যেটা দরকার, সে আমাদের
একই সাথে হলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আর্মি থেকে মেডিকেল কোর, সিভিল সার্জন, লোকাল গাইড, এনজিও, ভলান্টিয়ার, স্টুডেন্ট একসাথে সমন্বয় করে কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে ইজি কমিউনিকেশন, অর্থাৎ হলো আমাদের এখন মোবাইল আছে, কিন্তু বন্যার্ত অঞ্চলে বন্যার্তদের জন্য ফ্রি নেট এবং ফ্রি মোবাইল মানে মোবাইল ব্যালেন্স যদি ফ্রি করে দেওয়া যায় কিছু সময়ের জন্য, এটা আমার হয় যে তাদের জন্য হেল্পফুল হবে। আরেকটা হলো হেলথ রেসপন্সের ক্ষেত্রে আমরা যেহেতু র্যাপিড রেসপন্স আমরা পেয়েছি, আর সেক্ষেত্রে এখন আমরা মোবাইল মেডিকেল ইউনিট যেটা পাঠাতে হবে প্রপার ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, যে রিমোট এরিয়াগুলোতে মোবাইল মেডিকেল ইউনিট পাঠাতে হবে প্রপার মেডিকেশন দিয়ে। এটা একটু আগে জনাব আকরামুল ইসলাম যেটা বলছিলেন যে এখন নৌকাও চলছে না যেসব এলাকায় পানি নেমে গেছে, কিন্তু সেখানে রাস্তাঘাটের অবস্থাও এমন নয় যে সেখানে কোনো যানবাহন নিয়ে যাওয়া যায়। এই সব ব্যাপারে আপনাদের অভিজ্ঞতাটা কি, যে মোবাইল টিম যদি যায় তাদের আসলে কি ধরনের যানবাহনের প্রয়োজন হবে? আচ্ছা, প্রথম কথা হলো আমি কিন্তু গিয়েছি, আমি একজন ডাক্তার হিসেবে রেস্কিউতে ছিলাম, একজন ত্রাণ রিলিফ দিতেও গিয়েছি, একই সাথে মেডিকেল টিমেও গিয়েছি। আমি বলতে চাই আমি কিন্তু কোমর সমান পানি পার হয়ে গিয়েছি, হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে বন্যার্তদের মধ্যে, এবং আমার এই ধরনের অভিজ্ঞতা আমি কাজে লাগাতে পেরেছি। এক্ষেত্রে আমি বলতে হবে যে যারা ট্রেন্ড, অর্থাৎ মোবাইল মেডিকেল ইউনিট যখন যাবে, ট্রেন্ড কিছু পিপল তাদের সাথে দিয়ে দিতে হবে, যাতে হলো শুধুমাত্র যারা স্বাস্থ্য কর্মকর্তা আছে তারা যেন মানে রিমোট এরিয়াতে গিয়ে হলো ট্রিটমেন্টটা চিকিৎসা সেবা দিতে পারে, তাদের সাথে হলো ট্রেন্ড কিছু পিপল দিতে হবে। তাহলে আশা করি এটা সম্ভব। একটু কষ্ট হবে, কিন্তু যেহেতু এটা একটা সার্বিক দুর্যোগ, আমাদের তো সবাইকে কষ্ট করেই এই বিষয়গুলোকে সামলাতে হবে। আসলে এটা তো আরামের জায়গা না, আমরা তো আরাম করতে যাচ্ছি না। মোবাইল মেডিকেল টিম গেলে তাদের আসলে সাথে কি কি ধরনের উপকরণ বা ওষুধ নিয়ে যেতে হবে? এটা হলো যে সমন্বিত একটা ব্যাপার। যেমন আপনারা দেখেন একটা বন্যা কবলিত এলাকায় বেশ কয়েকটা ব্যাপার হয়। যেমন একটা কমন ব্যাপার হলো স্নেক বাইট, আরেকটা ব্যাপার হলো ইলেকট্রোকিউশন হতে পারে, আর কিছু ব্যাপার তো পানিবাহিত রোগ, ফাঙ্গাল ইনফেকশন, স্কিন ডিজিজ। স্কিন ডিজিজের মধ্যে একটা কমন সেটা হলো আমরা যখন অতিরিক্ত সময় পানিতে থাকি আমাদের পা হলো কিন্তু সাদা হয়ে যায়। তো সাদা হয়ে এক ধরনের ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস ইন্টারট্রিগো বলে। তো এই চিকিৎসাগুলো আমাদেরকে করতে হবে, এবং এটা একটু যাদের ডায়াবেটিক আছে তাদের ক্ষেত্রে একটু হিলিং প্রসেসটা লেট হয়। ইভেন আমাদের যারা হলো নন কমিউনিকেবল ডিজিজের যে পেশেন্টগুলো আছে, হাইপার টেনশন, তারপর ডায়াবেটিস, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা মাথায় রেখে কন্ট্রোল যে ওষুধ নেওয়া দরকার এবং বাচ্চাদের জন্য যে ওষুধ নেওয়া দরকার সেগুলো আমরা আলোচনা সাপেক্ষে এবং যারা ওইখানে আমরা গিয়েছি তাদের সাথে কথা বলে আমরা এটা সমন্বয় করে ওই ওষুধগুলো নিয়ে যাব। এটা তো মানে আসলে এত বিস্তারিত এখানে বলা সম্ভব না। তো আমি আরো অল্প কিছু বলতে চাই, যেহেতু মানে ইয়ের ক্ষেত্রে যে গর্ভবতী এবং দুগ্ধবতী মায়েদের ক্ষেত্রে যেহেতু তাদের একটা প্রপার কেয়ার দরকার, গর্ভবতী কিন্তু অনেক মা আছেন তাদের একটা প্রপার কেয়ার দরকার, স্বাস্থ্য চেক আপ দরকার, এবং দুগ্ধ মানে ল্যাকটেটিং মাদার তাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য মানে হেলথ চেক আপটা এটাও দরকার। তো এই জিনিসগুলোর জন্য আপনার হয়তো যদি গাইনি ডাক্তার পাওয়া যায় ভালো, না হলে মেডিকেল অফিসার হলেও হবে। তাদের ক্ষেত্রে মানে এই অ্যান্টিনেটাল চেক আপ, পোস্টনেটাল চেক আপ, তারপর বাচ্চাদের চেক আপ, নিউবর্ন বেবি নবজাতক শিশুদের জন্য যে চেক আপ, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে হলো নিউট্রিশনের একটা ব্যাপার আছে, যেহেতু ত্রাণের সময় যেটা হয় ওদের খানিকটা যান্ত্রিক ত্রুটি হচ্ছে। এই ফাঁকে অধ্যাপক ফয়েজ আপনার কাছে ফিরে আসতে চাই, যে প্রসঙ্গে আসলে আমরা কথা বলছিলাম যে এই মুহূর্তে কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবং সেটার জন্য কি করা প্রয়োজন, এবং দীর্ঘমেয়াদে আসলে বন্যা পরবর্তী ঝুঁকি মোকাবেলায় কি ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আমাদের চিকিৎসকদের বা স্বাস্থ্যসেবা দানকারীদের? ধন্যবাদ। আমাদের যারা সহ আলোচক আছেন ওনারা বিভিন্ন জনেই মূলত একই সুরেই আমরা কথাগুলো শুনলাম, যেগুলো ইতিমধ্যেই বলেছে এগুলো আমি আবার রিপিট না করে বলছি। যেমন ধরুন ওখানে তো দূরবর্তী দুর্গম যেসব এলাকা আছে ওখানে যেগুলো বলেছেন ডায়রিয়া রোগ ছাড়াও কোন চর্মরোগ বিভিন্ন ধরনের যে হতে পারে, মানসিক সমস্যা যেগুলো হতে পারে, এগুলো তো আছেই। যেগুলো মানুষের সাধারণ রোগ যেগুলি থাকে ওগুলোর যাতে চিকিৎসাটা ব্যাঘাত না হয়। যেমন অনেকেরই তো দীর্ঘমেয়াদী রোগ আছে অনেকগুলো, এগুলো এই সময়ে বন্যার সময় বন্যা পরবর্তী সময় যাতে চিকিৎসাটা যাতে বন্ধ না থাকে। এবং এখন দেখুন আমাদের তো ওখানে যে খাওয়া দাওয়ার মধ্যে খাওয়ার সমস্যা হবে, পুষ্টির সমস্যা হবে,
এখন অনেকেই তো এখানে শাক সবজি এগুলি খেতে পারবেন না, অনেকে এখন মাছ এগুলো অনেক মাছ মারাটা যেতে পারে, এগুলো খাওয়া যাবে না। তাহলে এখানে একটা পুষ্টিহীনতা হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য দীর্ঘমেয়াদী আগামী কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস তাদের খেয়াল রাখতে হবে, তাদের যে রোগগুলো আছে চলমান রোগগুলি যাতে চিকিৎসা যাতে ব্যাহত না হয়, এবং যেগুলো বন্যা পরবর্তী যেগুলো রোগ হতে পারে। আমরা একটু আগে যেটা শুনতেছিলাম, পানি যে শুধুমাত্র বিভিন্ন ধরনের জীবাণু আনে তা না, ও পানির মধ্যে বিভিন্ন ধরনের বিষও থাকতে পারে, টক্সিন থাকতে পারে, ওগুলোতে মানুষের অসুবিধা হতে পারে। এবং দেখবেন যখন পরিমাণটা কমে যাবে, তখন এর মধ্যে কিন্তু যদি পানিগুলো যদি আমরা নিষ্কাশন করে না ফেলতে পারি, তাহলে ওখানে কিন্তু অন্যান্য রোগ, মশাবাহিত রোগ শুরু হতে পারে, ডেঙ্গু, চিকনগুনিয়া বা এই ধরনের রোগও হতে পারে। এবং এছাড়া অনেকগুলো ফাঙ্গাস, যেগুলো শুধুমাত্র চামড়ার ফাঙ্গাস না, এটা শরীরের ভিতরে অঙ্গের মধ্যে বিভিন্ন ফাঙ্গাস হয়, যেগুলি চিকিৎসা রোগ নির্ণয় এগুলো কঠিন, এরকম রোগ হতে পারে। কাজে আমার মনে হয় আমাদের যাতে শিশুদের যাতে ভ্যাকসিন টিকাগুলি যাতে ব্যাহত না হয়, মাদের যাতে অ্যান্টিন্যাটাল চেক আপ ডেলিভারির সময় এবং নবজাতকের ভ্যাকসিনগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো যাতে ব্যাহত না হয়, এটা আমাদের খেয়াল রাখা খুবই দরকার। বিশেষ করে দেখুন এখানে অনেকগুলো স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা যেগুলি প্রদান করে, যে কমিউনিটিতে আছে, উপজেলা হাসপাতাল, ইউনিয়ন সেন্টার, জেলা হাসপাতাল, এমনকি ফেনী জেলা হাসপাতাল, ওখানে তো 3-4 দিন 5 দিন ওনারা তো পুরো হাসপাতালের ডিজার্টেড হয়েছিল, কাজগুলি ব্যাহত হয়ে গেছিলো। কাজে হাসপাতালগুলিকে আবার পুনরুজ্জীবন করা দরকার, এগুলো কাজ যাতে শুরু করতে পারে। এবং এখানে দেখুন একটা হাসপাতালে 18টা রোগী থাকলে ওখানে আছে প্রায় 200 রোগী। কাজে চিকিৎসকের পক্ষে, ওখানে যে স্থানীয় যে চিকিৎসক আছে তাদের পক্ষে একা এগুলি করা সম্ভব না, হাসপাতালগুলিতেও সচল রাখা দরকার। এবং আবার দেখুন যেসব বাড়িঘর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরা মানুষ যখন এখন যাচ্ছেন, তখন তাদের তো আসলে অন্যান্য যেগুলো জিনিসপত্র যেগুলো ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলি থেকে কিন্তু যদি যথাযথভাবে মেরামতের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু ওখান থেকেও রোগ সৃষ্টি হতে পারে। কাজে এটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন একটা অত্যন্ত প্রয়োজনীয় এবারের জন্য, যাতে ওনাদের যাতে পানি এবং অন্যান্য পয় নিষ্কাশন ব্যবস্থা, লেট্রিন এগুলি যাতে ব্যবস্থা করা যায়, এবং দীর্ঘমেয়াদী তাদের পুষ্টির ব্যবস্থা করা যায়, এবং দীর্ঘমেয়াদী রোগগুলি যাতে চিকিৎসা দেওয়া যায়, এবং তাদের খুব দ্রুত পুনর্বাসন করা দরকার। এবং এমনও হতে পারে যে অনেকেরই এই সময় তাদের হয়তো আর্থিক অবস্থা খুব দুর্বল, এই অবস্থায় তাদেরকে সাবসিডাইজড বিভিন্ন রকমের ব্যবস্থা করা দরকার, এবং তারা যাতে তাদের কাজে ফেরত আসতে পারে, যেমন কৃষিকাজ, মৎস্যজীবী বা শ্রমিক, তাদের জন্য বিভিন্ন রকমের প্যাকেজ রাখা দরকার। আমার মনে হয় একই রকমভাবে আমাদের যারা স্বাস্থ্য পেশাজীবী ওখানে কাজ করছেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং যারা মেডিকেল টিমে যাচ্ছেন, তাদের দিকেও আমাদের খেয়াল রাখা দরকার, যাতে একসাথে অনেকক্ষণ তাদের কাজ করতে না হয়। কাজ করতে দীর্ঘক্ষণ যদি কাজ করেন, তাহলে তাদের অনেক সময় তাদের একেবারে ফেটিক হয়ে যেতে পারেন, ওই কারণে অনেক সময় এগুলি বার্ন আউট বলে। এইসব কথাও আমাদের খেয়াল রাখতে হবে, এবং তাদের জন্য আমাদের ব্যবস্থা রাখা দরকার। ওষুধ এবং অন্যান্য সামগ্রী যেগুলি আছে, এগুলো অব্যাহত সাপ্লাই রাখা দরকার। এবং সমন্বয়ের কথা আমরা একটু আগে শুনলাম, বিভিন্নভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, আর্ম ফোর্সেস সহ ওনারা যে সমন্বিতভাবে কাজ করলে যাতে পুনরাবৃত্তি না হয়। একই জায়গায় অনেকেই যাচ্ছেন, আবার যেখানে যেতে পারছেন না ওখানে সম্ভব না। ওই জন্য মোবাইল ক্যাম্প, মোবাইল মেডিকেল টিম এগুলো খুবই, এবং নজরদারি করলে আমরা বুঝতে পারবো কোন রোগগুলি বেশি হচ্ছে, যে চর্মরোগ বেশি হচ্ছে, ডায়রিয়া বেশি হচ্ছে, জন্ডিস বেশি হচ্ছে। এবং আমরা যাতে প্রতি সপ্তাহে যাতে তথ্যগুলি পাই, তথ্যগুলো বিভিন্নভাবে সমন্বিতভাবে আনা দরকার। এবং এখানে এটা শুধুমাত্র এটা পুনর্বাসন না, এটা বন্যা পরবর্তী যে আমাদের জ্ঞান হবে, এটাকে কিন্তু কাজে লাগাতে হবে, যাতে ভবিষ্যতে আগামী অনাগত দিনে ভবিষ্যতে এটা কিন্তু আমাদের এই বন্যা কেন দুনিয়াতে অনেক দেশে হচ্ছে, এটা ক্লাইমেটের সাথে, আবহাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটা ক্লাইমেট সেন্সিটিভ রোগ। তাই জন্য আমাদের দেশে আগামী দিনগুলিতে হবে না, এইবার হয়তো ফেনী, নোয়াখালী, সিলেটে হলো, অন্য বছর অন্য জায়গায় হতে পারে। কাজে আমাদের এটা ব্যাপকভাবে একটা সমন্বিত ব্যবস্থা তৈরি করা দরকার, যেটা ভবিষ্যতেও একই রকম অবস্থা থেকে আমরা যাতে খুব দ্রুত আবার ধন্যবাদ অধ্যাপক ফয়েজ। এবারে জনাব আকরামুল ইসলাম, আপনার কাছে ফিরে আসতে চাই। দীর্ঘমেয়াদে আসলে পরবর্তী বন্যাগুলোর জন্য প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি, কি ধরনের প্রশিক্ষণ নিতে পারি আমরা? দেখেন, 2-3টা জিনিস আসলে এখান থেকে আমাদের লেসন্স আছে। একটা হলো যে আকস্মিকতার জন্য
যে দ্রুত যে পদক্ষেপগুলো নিতে হয় সেই জায়গাতে আমাদের একটা ঘাটতি আছে। তো আমাদের মনে হয় এই জায়গাটা একটা প্রশিক্ষণ থাকা উচিত এন্টার মেডিকেল সিস্টেমে। আমি যে হেলথটাই ধরি, এন্টার মেডিকেল সিস্টেমে যে দুর্যোগকালীন সময়ের প্রস্তুতিটা কী হবে, কারণ ওই প্রিপেয়ারনেসটা আমাদের থাকে না আসলে। যার জন্য হঠাৎ করে যখনই একটা দুর্যোগ আসে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের কোনটা আগে করতে হবে আর কোনটা পরে করতে হবে বা কোনটা কোন সময় করতে হবে। সো প্রস্তুতিমূলক কাজগুলো আগে করতে হবে। প্রশিক্ষণের একটা অংশ হলো প্রস্তুতি। সেখানে প্রস্তুত থাকবে হলো যে কোন ধরনের মেডিসিনগুলো আমার স্টকে থাকতে হবে, ইমার্জেন্সি মেডিসিন যেগুলো এই ধরনের ডিজাস্টারের জন্য লাগে। কোন ধরনের পেশার লোকগুলোকে ট্রেন্ড আপ রাখতে হবে, যে এই কোন ডিজিজ আসতে পারে এবং ওদের চিকিৎসা প্রোটোকল কী হবে। যেমন এবার আমি একটু শুধু বলি যে আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ একটা প্রোটোকল থাকে যে এই একটা মেডিকেল টিমের কাছে এই সামগ্রীগুলো থাকবে, তাহলে কিন্তু সবাই একটা ইকুয়াল একটা সার্ভিসটা পাবে। নাহলে আমি হয়তো 5টা প্যাকেজ নিয়ে যাচ্ছি, আরেকজন 10টা নিয়ে যাচ্ছে, ডিপেন্ড অন দ্য রিসোর্স। তখন আর কি একই জায়গায় হয়তো আমরা এখন বলছি যে ডুপ্লিকেশন, হয়তো সার্ভিস ডুপ্লিকেশন হচ্ছে না, কিন্তু কোয়ালিটি ডিফারেন্স, দুইটা টিম দু জায়গায় গেলে। সো এইখানে একটা যে সমন্বিতভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রস্তুতির ক্ষেত্রে যেটা বিশেষ করে দরকার, সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। আর মেডিকেল যারা ট্রেন মেডিকেল ডক্টরস আছে তাদেরকে এই ইমার্জেন্সি যে সিচুয়েশনে যে ডিজিজগুলো আসে সেগুলো কাজ করতে হবে। আর তৃতীয় যে পার্টটা আমি বলবো যে এখন যদি আমরা এই 5টা জায়গায় ধরি তাহলে এখানে 3টা ফেজে আমাদের কাজ করতে হবে। একটা হলো যে ইমিডিয়েট রিকভারিটা কী হবে হেলথ সেক্টরের জন্য। ইমিডিয়েট রিকভারি হলে যে আমার খুব দ্রুত হেলথ সিস্টেমটাকে ফুললি ফাংশনাল করতে হবে। যতই পানি নামবে যে আমি তত দ্রুত এবং তত কুইকলি যেন আমি হেলথ সিস্টেমের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ইমপ্রুভমেন্ট করে যেন সার্ভিস দিতে পারি। কারণ মানুষ তো গ্রামে যাবে, মানুষ তার বাড়ি যাবে, মানুষ তার দৈনন্দিন কাজে অংশগ্রহণ করবে, মানুষের অসুখ বিসুখ হলে সেখানে সেবা পায়। সো এটা হলো ওয়ান সাইড কাজ, সেটা করতে হতে কিছু সময় লাগবে। কিন্তু এই সময়ের জন্য আমাকে কিছুটা সময়ের জন্য একটা আপৎকালীন সময়ের জন্য আমাদের ওই ইমার্জেন্সি মেডিকেল টিম, সেটা মোবাইল মেডিকেল টিম বলে যেটাই বলেন না কেন, সেটা চালাতে হবে। সেটা যত কষ্টই হোক চালাতে হবে। এবং সেখানে হয়তো কোনো জায়গায় হয়তো মেডিকেল ডক্টরস দিয়ে করা সম্ভব, কোনো জায়গায় আপনাকে কমিউনিটি বেসড প্যারামেডিক্স দিয়ে করা সম্ভব। তো সেই পার্টটা করতে হবে। আরেকটা পার্ট আমাদের করতে হবে হসপিটাল বেস কিছু আউটব্রেক ম্যানেজমেন্ট করার জন্য কিছু ব্যবস্থা থাকতে হবে। যে হঠাৎ করে যদি কোনো এলাকায় কোনো কিছু ডিজিজ আউটব্রেক হয়, ডায়রিয়া হোক বা কলেরিয়া হোক বা কোনো রোগের, সেটা দ্রুত করে আমরা রেফারেল সেন্টারে এসে চিকিৎসা দিতে পারি। সো এরকম করে 3টা ফেজে আমরা করতে পারি, তাহলে ধরেন এটা এখানে যেমন রিকভার করবো। আর এই নলেজটা যেটা প্রফেসর ফয়েজ বলছিলেন, এটাই আমাদের থাকবে পরবর্তী প্রশিক্ষণের জন্য। তা আমরা আশা করি যে আমাদের বাংলাদেশে এখন আর বলা যাবে না যে অমুক জায়গায় বন্যা হয় না বা এটা হয় না, বিকজ আমরা সব রিজনই দেখছি ঘুরে ফিরে কোনো না কোনো সময় আমরা একটা সমস্যা পড়ছি। তো আমরা মনে এই বিষয়গুলো যদি প্রশিক্ষণের মধ্যে থাকে, নর্মাল এডুকেশন যে আছে, যে স্বাস্থ্য কারিকুলামগুলো যে আছে, স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে এটা ভেরি সিম্পল করে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। জি, ধন্যবাদ। জনাব চৌধুরী, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। আমার প্রস্তাব হবে এই যেহেতু এই 5টা এলাকা নোয়াখালীর যে বন্যা হচ্ছে, এখানে সরকারের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে একটা জরুরি ব্যবস্থা, একটা সেল গঠন করা। সেই সেলের মধ্যে লোকাল গভর্নমেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং হেলথ মিনিস্ট্রি এদের সমন্বয়ে একটা সেন্ট্রালি একটা কমিটি করা দরকার, যারা এই বিষয়গুলো মনিটরিং করবেন। এবং একই সাথে যেমন আমাদের ব্রাকের একটা অর্গানাইজেশন তৃণমূল পর্যায়ে গ্রাম লেভেল পর্যন্ত তাদের ইউনিট আছে, তাদের সঙ্গে যদি বাংলাদেশ রেড ক্রিসেন্ট বা এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় যারা অতীত অভিজ্ঞতা নিয়ে কাজ করেছেন তারা অলরেডি প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেনাবাহিনীর সঙ্গে যদি তাদের দেওয়া যায় এবং 4টা বা 5টা জোন করে দেওয়া যায় এবং মনিটরিং ঠিকমতো করা যায়, তাহলে ওই যেখানে পানি নামবে, নামার পরপর যখন যেখানে যে ব্যবস্থা করার সেখানে সেই ব্যবস্থা করে দ্রুত সময়ের মধ্যে আসতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো অ্যাওয়ারনেস, একটা গ্রুপ রাখতে হবে, কাউন্সিলিং করা গ্রামের মানুষকে, এবং ওইটা লোকাল মানুষ থেকে নিতে হবে। কারণ ভাষাগত কথাগুলো বোঝার জন্য ওই স্থানীয় লোকজনকে নিয়ে তাদেরকে দিয়ে এলাকাভিত্তিক আপনার প্রচারণা করতে হবে, যাতে করে এই গণসচেতনতা যদি তৈরি করা যায় এবং টিম যদি সঠিকভাবে কাজ করে, মনিটরিং ঠিকমতো করে এবং যারা ট্রেইনড পিপুল আছে তারা যায়, তাহলে আমার মনে হয় দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা কাটিয়ে উঠতে পারব। জি, ধন্যবাদ। অধ্যাপক ফয়েজ, যদি আর কিছু যোগ করার থাকে আপনার, খুব সংক্ষেপ। ধন্যবাদ। আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কমিউনিটি সম্পৃক্ততা। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের
যারা এগুলো সক্ষম আছেন তাদেরকে একসাথে সম্পৃক্ত করে যদি আমরা পুনর্বাসন করতে পারি এবং আমাদের এই জ্ঞানগুলো, আহরিত জ্ঞানগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব বলে আমি মনে করি। এবং তাতে করে আমাদের যাতে কোনো মৃত্যু না হয়, যাতে অপুষ্টি না হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাই ব্যবস্থা আমার মনে হয় বর্তমান সরকার ব্যবস্থা নেবেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।